বাংলাদেশ কি ভারতের পূর্ব সীমান্তে আরেক পাকিস্তান হয়ে উঠছে? প্রশ্নটা এখন আর শুধু রাজনৈতিক বিতর্কের মধ্যে আটকে নেই। ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক যখন গত কয়েক বছরে একের পর এক নতুন পরীক্ষার মুখে পড়েছে, তখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্রুত ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা মহলে একটা নতুন করে ভাবনার জায়গা তৈরি করেছে। আর তার উপর শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় দিল্লিতে ভার্চুয়াল বৈঠকে সরাসরি দাবি করেছেন, বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যে ভারত তার পূর্ব সীমান্তে আরেক পাকিস্তানের মুখোমুখি হতে পারে। তার বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দেশই কি আবার ইসলামাবাদের ছায়ায় ফিরছে? ইতিহাসের দিক থেকে দেখলে পরে বিষয়টির মধ্যে সত্যিই এক অদ্ভুত পরিহাস আছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার লড়াই ছিল পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। সেই যুদ্ধের পর ভারত বাংলাদেশ সম্পর্ক তৈরি হয়েছিল এক নিমেষে ঐতিহাসিক ভিত্তির উপর। কিন্তু গত কয়েক বছরে ঢাকার রাজনৈতিক পালাবদলের সঙ্গে সেই সম্পর্কের চরিত্র বদলেছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনকালে ভারত ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা, সীমান্ত যোগাযোগ, বিদ্যুৎ, বাণিজ্য এবং সন্ত্রাস দমনে যে ঘনিষ্ঠ সহযোগিতা তৈরি হয়েছিল, 2024 সালের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর তার অনেকটাই প্রশ্নের মুখে পড়ে। এবার মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং 2026 সালে ক্ষমতায় আসা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দুই পর্যায়েই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রতি প্রবণতা দেখা দিয়েছে। পাকিস্তানের সরকারি সূত্র নতুন বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কথা প্রকাশ্যে বলেছে। তবে এখানেই সাবধান হওয়া দরকার। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে মানেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে এমন সিদ্ধান্ত এখনই টানা যায় না। কারণ বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক ইতিহাস, অর্থনীতি, সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামো পাকিস্তানের থেকে আলাদা। বরং আসল প্রশ্ন হলো, ঢাকার বিদেশ নীতি কি ভারত থেকে দূরে সরে গিয়ে পাকিস্তান, চীন, অন্যান্য শক্তির দিকে ভারসাম্য তৈরি করছে? আর যদি তাই হয়, তাহলে সেই পরিবর্তন নিরাপত্তাগত প্রভাব ভারতের ওপর ঠিক কতটা পড়তে পারে? সাজিব ওয়াজেদ জয়ের বক্তব্য এই বিতর্ককে আরও তীব্র করেছে। দিল্লির এক ভার্চুয়াল বৈঠকে তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশের মাটিতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলির প্রভাব বেড়েছে এবং বিশেষ করে পাকিস্তানের আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স সেখানে বেশি সক্রিয় হয়ে উঠেছে। তার আশঙ্কা, ভবিষ্যতে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে জঙ্গি বা জিহাদি নেটওয়ার্ক ভারতের দিকে ঢোকার চেষ্টা করতে পারে। তিনি বাংলাদেশকে এমনকি ব্যর্থ রাষ্ট্র বলেও মন্তব্য করেছেন। তবে এই দাবিগুলির অভিযোগ হিসেবেই দেখা উচিত। এগুলির সবকটির স্বাধীন এবং প্রকাশ্য কোনো প্রমাণ নেই। ভারতের পক্ষ থেকে এখনও বাংলাদেশকে পাকিস্তানের মতো সরাসরি জিহাদি নিরাপত্তা হুমকি হিসেবে ঘোষণা করা হয়নি। তবে জয় যা বলেছেন তার পেছনে যে উদ্বেগ রয়েছে সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক গত 2 বছরে যে গতিতে এগিয়েছে তা নিঃসন্দেহে নজর কাড়ার মতো। দীর্ঘ বিরতির পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ বেড়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার ঢাকায় গিয়েছেন। সামরিক পর্যায়েও যোগাযোগ বেড়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে দ্রুত অভিনন্দন জানানো হয় এবং ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে। এমনকি পাকিস্তানের পক্ষ থেকে তারেক রহমানকে ইসলামাবাদ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও দেওয়া হয়। শুধু রাজনৈতিক যোগাযোগ নয়, দুই দেশের মানুষের যাতায়াত এবং বাণিজ্যিক যোগাযোগও বেড়েছে। 14 বছর বন্ধ থাকার পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আবার শুরু হয়েছে। জানুয়ারি 2026-এ ঢাকা থেকে করাচির সরাসরি ফ্লাইট চালু ছিল। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং যোগাযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এই পরিবর্তন শুধু বন্ধুত্বের স্বাভাবিক পুনরুদ্ধার হিসেবে দেখা হয়, আবার এর মধ্যে বৃহত্তর কৌশলগত হিসাবও থাকতে পারে। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা ভারতের জন্য ঠিক কোথায় সমস্যা তৈরি করতে পারে? ভারতের সবথেকে বড় উদ্বেগের জায়গা হলো ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত।
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় 4,000 কিলোমিটার দীর্ঘ, আর এই সীমান্তের একটা বড় অংশ নদী, চর, জনবসতি এবং দুর্গম এলাকার মধ্যে দিয়ে গিয়েছে। ফলে সীমান্ত নিরাপত্তা এমনিতেই সহজ বিষয় নয়। যদি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা, জিহাদি সংগঠন বা চোরাচালান চক্র বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করার সুযোগ পায়, তার প্রভাব ভারতের ওপরে পড়তে পারে। তবে এখানেও বাস্তব হলো, বাংলাদেশ এখনও এমন কোনো অবস্থানে পৌঁছয়নি যেখানে তাকে পাকিস্তানের মতো ভারতের বিরুদ্ধে সক্রিয় নিরাপত্তা প্ল্যাটফর্ম বলা যায়। বরং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির একটি বড় অংশ এখনও ভারতের সঙ্গে সহযোগিতা বজায় রাখে। সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, বাণিজ্য ও যোগাযোগ, এই সব ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি। তবু ভারতের চিন্তার কারণ অন্য জায়গায়। শেখ হাসিনার আমলে ঢাকার নিরাপত্তা নীতিতে ভারতীয় উদ্বেগকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির, জনগোষ্ঠীগুলির বিরুদ্ধে বাংলাদেশ যে ব্যবস্থা নিয়েছিল তা নয়াদিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বাংলাদেশের সহযোগিতাও ছিল। সেই সময় পাকিস্তানের আইএসআই বা বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের প্রভাব অনেকটাই সীমিত রাখা হয়েছিল বলে ভারতীয় নিরাপত্তা মহলে ধারণা ছিল। রাজনৈতিক পালাবদলের পর সেই পুরনো সমীকরণ আর নেই। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির প্রভাব বেড়েছে কিনা সেটিও এখন একটা বড় প্রশ্ন। এবারে এখানে আবার অতিরঞ্জন এড়িয়ে চলা জরুরি। বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তির উপস্থিতি কিন্তু নতুন কিছু নয়। জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের রাজনৈতিক প্রভাব বহুদিনের। শেখ হাসিনা সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল, পরে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। ফলে বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় পরিচয়ের গুরুত্ব যে বেড়েছে তা নিয়ে আলোচনা হয়েছে জোরালো। কিন্তু সেটিকে সরাসরি পাকিস্তানি ইসমাইলাইজেশন বলাটা রাজনৈতিক ব্যাখ্যা, প্রতিষ্ঠিত কোনো তথ্য নয়। বাংলাদেশের সেনাবাহিনী নিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে। 2026 সালের জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের সেনাবাহিনীতে নতুন একটি ইউনিটের 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাম্প্রতিক এক মন্তব্যে সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক গুরুত্বের কথা বলেছেন। আর এই পরিবর্তনগুলো দেখে কেউ কেউ বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের মধ্যে ইসলামিক পরিচয়ের প্রভাব বাড়ার ইঙ্গিতও দেখছেন। কিন্তু একটা সেনাবাহিনী ধর্মীয় মূল্যবোধের কথা বলা আর পাকিস্তানের মতো কোনো রাজনৈতিক সামরিক ইসলামিক কাঠামো তৈরি হয়ে যাওয়া, দুটো বিষয় এক করে দেখা ঠিক হবে না। তবে ভারতের কাছে উদ্বেগটা অন্য জায়গায়। বাংলাদেশে যদি রাজনৈতিক ইসলাম, সামরিক প্রভাব এবং বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক, এই 3টি বিষয় একসঙ্গে শক্তিশালী হয়, তাহলে পরিস্থিতি বদলাতে পারে। বিশেষ করে পাকিস্তানের আইএসআই যদি বাংলাদেশের রাজনৈতিক বা নিরাপত্তা কাঠামোর উপরে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করতে পারে, তাহলে ভারতের পূর্ব সীমান্তের একটি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে অবশ্য আইএসআই এর উপস্থিতি নিয়ে ওঠা বিভিন্ন দাবিকে সতর্কতার সঙ্গে দেখা দরকার। কিছু ভারতীয় বিশ্লেষক দাবি করেছেন, বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগাযোগ উপস্থিতি বেড়েছে। এমনকি ঢাকায় পাকিস্তান হাইকমিশনের মধ্যে একটি বিশেষ আইএসআই সেল তৈরির অভিযোগ উঠেছে প্রতিবেদনে। কিন্তু এই ধরনের অভিযোগের স্বাধীন সরকারি প্রমাণ সর্বসমক্ষে নেই। পাকিস্তানও বরাবরই এই ধরনের অভিযোগকে অস্বীকার করেছে। তাই বাংলাদেশে আইএসআই পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, এমন সিদ্ধান্ত এখনই নেওয়া যায় না। তার থেকেও বড় কথা যে বাংলাদেশ নিজেই পাকিস্তান নয়। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনী রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে বারবার। সামরিক অভ্যুত্থান, সামরিক শাসন, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক ভূমিকা এবং জঙ্গি সংগঠনের সঙ্গে জটিল সম্পর্ক, সব মিলিয়ে পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘদিন ধরে আলাদা ধরনের। বাংলাদেশের সেনাবাহিনীও রাজনৈতিক প্রভাব রয়েছে, কিন্তু তার ইতিহাস একই নয়। ফলে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে বলেই পাকিস্তানের মতো একটি হাইব্রিড রেজিম তৈরি হয়ে গিয়েছে, এমন দাবি অতিরঞ্জিত হবে। তারপরে ভারতের সতর্ক থাকতে হবে, কারণ ভূ রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো
দেশের সঙ্গে কার বন্ধুত্ব তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই বন্ধুত্ব কোথায় গিয়ে শেষ হচ্ছে। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে শুধু বাণিজ্য, বিমান যোগাযোগ, শিক্ষা, কূটনীতি এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, সেটি এক ধরনের বিষয়। কিন্তু যদি সেই সম্পর্ক গোয়েন্দা, তথ্য আদান প্রদান, সামরিক প্রযুক্তি, নিরাপত্তা সহযোগিতা ও ভারত বিরোধী নেটওয়ার্ক তৈরির দিকে যায়, তখন নয়াদিল্লির উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়বে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।